আমার পরের বক্তা স্বামী পরমাত্মানন্দ। সংগচ্ছদ্যং সংবদধ্যম সংবমনাংশি জানতম দেবাভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। হ্যাঁ, সনাতন ধর্মেরই এই কম্বু কণ্ঠ আমরা শুনেছিলাম, একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার। কিন্তু বোধহয় বেশিক্ষণ শান্তির ললিত বাণী যাদের কেশ এখনো পলিত হয়নি তাদের কাছে সহ্যকর বলে মনে হয় না। তাই বেশিক্ষণ ললিত বাণী বলবো না, মোদ্দা কথায় আসব। মোদ্দা কথা, পহেলগামের অনতি দূরে বৈশরণে যে নরমেধ যজ্ঞ আমরা দেখলাম, সেটা মূলত বেছে বেছে হিন্দু নিধন। এটাকে কোনোভাবে, কোনো যুক্তিতে, কোনো রাজনৈতিক দল, মত এবং সম্প্রদায়ের ঘোলা জলে ঘুলিয়ে দিয়ে সত্যকে অস্বীকার করার উপায় নেই। যদি তা না হতো তাহলে স্ত্রীলোকের কপালের সিঁদুর দেখে তাদের স্বামীদেরকে আলাদা করা হতো না। যদি সেটা না হতো তাহলে কলমা পড়তে বলা হতো না। কলমা পড়ে হিন্দু একজন বেঁচে যেতে পারতো না। যদি সেটা না হতো তাহলে কারোর প্যান্ট খুলে সেখানে ধর্ম খোঁজা হতো না। এত কাণ্ডের পরও আমরা যদি ধর্মের ভিত্তিতে সন্ত্রাস হচ্ছে না এ কথাটাকে অস্বীকার করি এবং বিভিন্ন যুক্তি এবং তর্ক দিয়ে, তত্ত্ব এবং তথ্য দিয়ে সত্যের অপলাপ করবার চেষ্টা করি, তাহলে সেটা আত্মপ্রবঞ্চনা। আজকে ভারতের সবচেয়ে সব টার্গেট হিন্দু। হিন্দুকে নিধন করো, 26-এর ভোটের আগে আতঙ্ক তৈরি করো, সেটা কেন্দ্রীয় স্তরেই হোক, রাজ্য স্তরেই হোক, হিন্দু এখন আমাদের টার্গেট। যেন তেন প্রকারণে হিন্দুকে মারা যায়, হিন্দুর উৎসবকে ব্যাহত করা যায়, হিন্দুর অগ্রগতিকে স্তিমিত করা যায় এবং হিন্দুত্ব যেন এখন একটা পাপ। কিন্তু স্বামীজি বলেছিলেন, আই অ্যাম এ হিন্দু মঙ্ক। আপনারা পড়ে দেখুন, একাধিক জায়গায় রবীন্দ্রনাথ এই মুসলমানদের থেকে, আমি একেবারে উপন্যাস এবং প্রবন্ধের নাম উল্লেখ করে করে বলতে পারি, সতর্ক থাকতে বলেছেন। একাধিক জায়গায় শরৎচন্দ্র এই মুসলমানি আগ্রাসন থেকে আমাদেরকে সতর্ক থাকবার কথা বলেছেন। বঙ্কিমচন্দ্রের কথা তো আমরা ছেড়েই দিই। এত কিছুর পরও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে হিন্দুত্ব কোথাও একটা বিরাট চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। তার কারণ কি? পেহেলগামের যে ঘটনা ঘটল তার দুটি কারণ আছে, একটি আর্থসামাজিক, অন্যটি ধর্মীয়। আর্থসামাজিক কারণ কি? দীর্ঘদিন পর 370 লোপ হয়ে যাবার পর আবার সেখানে খানিকটা শান্তি ফিরে আসার পর সেখানে কিন্তু দীর্ঘদিন বাদে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছিল। গত বছর প্রায় 2 কোটির ওপর পর্যটক কাশ্মীরে গেছে। আবার ডাল লেকের শিকারাগুলো চলতে শুরু করেছে। আবার সেখানকার বোট হাউসগুলো ভর্তি হয়েছে ট্যুরিস্টে। সাধারণ মানুষের মধ্যে সেখানকার যারা মানুষজন আছে তাদের যে বয়ন শিল্প, সূচি শিল্প, শাল ইত্যাদি, সেখানকার কেনাকাটা আবার জমতে শুরু করেছে। এবছর তাদের টার্গেট ছিল, তারা ভেবেছিল প্রায় 3.5 কোটি পর্যটক আবার সেখানে যাবে। এইটা মাথা ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানের। পাকিস্তানের কাছে এটা একটা বড় পরাজয়। তার কারণ পাকিস্তান কোনো দিন মনে প্রাণে চায় না আর নতুন করে কাশ্মীর জেগে উঠুক, কাশ্মীরে শান্তি ফিরুক, কাশ্মীরের মানুষ তার নিজের মতো করে চলুক। এর পাশাপাশি আর একটা বিষয় আছে, প্রায় 82,000 মানুষ কাশ্মীরে নতুন করে বসবাস করতে শুরু করেছে, কাশ্মীরে ঢুকেছে, যারা কাশ্মীরি নয়। এইখানে
কাশ্মীরিদের মনের ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে এই জায়গার মধ্যে যদি আরও বেশি করে মানুষজন আসতে শুরু করে তাহলে বোধহয় কোথাও আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে, কোথাও জীবন জীবিকার ক্ষেত্রে একটা নতুন করে সংকট তৈরি হবে। আসলে বিভিন্ন কারণে কাশ্মীরিরা এখনো পর্যন্ত যতটা কাশ্মীরি ততটা ভারতীয় হয়ে উঠতে পারেনি বলেই তাদের ভেতর থেকে কেউ কেউ উগ্রপন্থাকে, জেহাদকে, সন্ত্রাসকে তারা মদত দিচ্ছে, পরিপুষ্ট করছে। সারা পৃথিবী জুড়ে ইসলামী সন্ত্রাস একটা দারুণ দগদগে ঘা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং অস্বীকার করতে পারবে না বর্তমানে কাশ্মীরের যে ঘটনা ঘটে গেল, পেহেলগামের যে ঘটনা ঘটে গেল, কিংবা কিছুদিন আগে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটে গেল, সেখানে হিন্দুরা টার্গেট। এক হিন্দু অন্তঃসত্ত্বা মা, সে দীর্ঘ পথ নৌকা করে আসছে, একা এসেছে প্রাণের ঝুঁকি নিয়ে। কেন? তাকে বাঁচতে হবে। কোথায় যাচ্ছে? নদী পেরিয়ে অন্ধকারের মধ্যে। কিভাবে যাচ্ছে? আদৌ বাঁচতে পারবে কিনা তার কোনো ঠিকানা নেই। এই করুণ দৃশ্য আমাদের এই রাজ্যে ঘটেছে। এই করুণ দৃশ্য মুর্শিদাবাদে, মালদায়, ওই 400 যে ঘর পুড়ে গেল সেখানে ঘটেছে। এরপরও যদি আমরা বলি ধর্মের ভিত্তিতে কোথাও কোনো সন্ত্রাস হচ্ছে না, আমরা এরপরও যদি বলি হিন্দুরা নিরাপদ, তাহলে মনে রাখতে হবে হিন্দুরা বেশি দিন আর এই সুখের স্বপ্নে, এই মূর্খের স্বর্গে বাস করতে পারবে না। হিন্দু ঐক্য প্রয়োজন, হিন্দুকে এক হতে হবে এবং মনে রাখতে হবে যারা এদেশে থাকবে, এদেশের খাবে, এদেশের পড়বে, আর মনে মনে যারা পাকিস্তানের হয়ে কথা বলবে, পাকিস্তানে থাকি বলে স্বপ্ন দেখবে এবং পাকিস্তানকে যারা মদত করবে তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। এদেশ তাদের জন্য নয়, এদেশ তাদের নয়। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক কথা আমরা শুনছি। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, একথা নিশ্চিত, এবং এ দেশ ধর্মনিরপেক্ষ থাকুক এটাও আমরা সকলেই চাই। কিন্তু তাই বলে আমরা এটা চাই না যে এই নিরপেক্ষ দেশে শুধু নিরপেক্ষতা রাখার দায় হিন্দুদের, নিরপেক্ষ দেশে শুধু সহনশীলতার দায় কেবল হিন্দুদের। হিন্দুদেরই মূর্তি ভাঙা হবে, হিন্দুদেরই মা বোনের কাপড় টানা হবে, হিন্দুদেরই বারবার বলিদান দেওয়া হবে। এবং এতখানি নিচে নেমে গেছে এখানকার মানুষজন এবং ইসলামী সন্ত্রাসী মনোভাব যে একজন যদি মুসলমানও হিন্দুদের সাহায্যে আসে তাহলে তাকে পর্যন্ত হতপ্রাণ হতে হবে। এটা একটা ব্যাধি, আধুনিকতার ব্যাধি। এই ব্যাধিটা যতক্ষণ না দূর হবে, যতক্ষণ পর্যন্ত যে শান্তির ধর্ম বলে ইসলামীরা নিজেদেরকে মনে করে, এই ভারতবর্ষের প্রায় 25 কোটি ইসলামী যদি মনে করে যে তারা শান্তির ধর্ম পালন করে, ইসলাম শান্তির কথা বলে, তাহলে পহেলগামের ঘটনা এই 25 কোটি মুসলমানের চরম অপমান, চরম অসম্মানের ঘটনা। একজনও যদি এগিয়ে না আসে, যদি ইসলামের তরফ থেকে, মুসলমানের তরফ থেকে, মৌলানাদের তরফ থেকে, মৌলবীদের তরফ থেকে যদি এই ঐক্যের কথা না বলা হয়, তাহলে আগামী দিন আসছে সেদিন কিন্তু অত্যন্ত কঠিন। লস্কর-ই তৈবার যে ছায়া সংগঠন টিআরএফ এই ঘটনা ঘটালো এবং যে ঘটনার সারা পৃথিবী জুড়ে নিন্দা হয়েছে আমরা দেখেছি, সেই ঘটনার পর যে কটা দিন গেছে এর মধ্যে খুব দ্রুত পদক্ষেপ করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, কোনো সামরিক ঘটনা ঘটানো সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে একটা যুদ্ধ, একটা প্রত্যাঘাত, একটা প্রতিশোধ কিংবা আত্মশক্তি প্রদর্শন করা, সেটা কেবলমাত্র বক্তৃতা মঞ্চে, কেবলমাত্র গরম গরম ভাষণের মধ্যে দিয়ে সম্ভবপর নয়। নিশ্চিতভাবে সেই দিকে ভারতবর্ষ এগোচ্ছে, আমাদেরকেও সেই দিকে এগোতে হবে। যখন এই কলকাতার বুকে সরকারি হাই মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত করতে গিয়ে একজন রক্তাক্ত হয়, কোমায় চলে যায়, আমি কার নাম বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কাজী মাসুম আক্তার।
তার সমর্থনে কিন্তু কোনো মৌলানা মৌলবী আসেনি, বরং তাকে যারা আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল, তারা কিন্তু একদল মৌলবীই ছিল। অর্থাৎ মুসলমানদের মনের ভেতরে, ইসলামের মনের ভেতরে কোথাও যদি কোনো জেহাদ থাকে, কাফের বলে যে শব্দ আপনারা গুগল সার্চ করুন তার মানে কি হয়, আপনারা মালাউন বলে যে শব্দ সার্চ করুন দেখুন তার মানে কি হয়, সেগুলো বারবার বলে এই আলোচনা সভাকে আর কলুষিত করে দেব না। এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা ধর্মনিরপেক্ষ থাকতে পারবো, একত্রে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কিন্তু মনে রাখতে হবে, দায় শুধু হিন্দুর নয়, হিন্দুর প্রত্যেকটি দেবদেবী সশস্ত্র। অতএব আমাদের যদি এতটুকু আঘাত লাগে, 26টা প্রাণ যদি ঝরে যায়, তাহলে 26টা প্রাণের বিরুদ্ধে আমাদের চক্রধারী নারায়ণ যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন, মা দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, এবং সমস্ত দেবদেবীরা সশস্ত্র হয়ে যেভাবে অশুভের সংহার করে শুভের অভ্যুদয় করেছিলেন, আমরা হিন্দুরা এক হয়ে ঠিক সেই পথে অশুভের সংহার করব, শুভের অভ্যুদয় করব। এ হবে হবে হবে। ধন্যবাদ পরমাত্মানন্দ। দেখুন, তো অত্যন্ত বিতর্কিত কথা বলেছেন পরমাত্মানন্দ, সেটা হচ্ছে কাশ্মীরিরা যতটা কাশ্মীরি ততটা ভারতীয় হয়ে উঠতে পারেননি। এ বিষয়ে আমি মন্তব্য করব না, কারণ দীর্ঘ অনুসন্ধান প্রয়োজন এবং অত্যন্ত সৎ জনমত সমীক্ষার প্রয়োজন। পাশাপাশি হিন্দু ঐক্য প্রয়োজন বলছেন, এবং এইখানে স্পষ্ট করে ইসলাম এবং ইসলামী সন্ত্রাসের মধ্যে ফারাকটা কিন্তু বুঝতে হবে। দেখুন, প্রথম দিন থেকে একেবারে আমি যা বলেছি, পেহেলগাঁওয়ে জঙ্গিরা ধর্ম বেছে বেছে, ধর্ম চিহ্নিত করে, ধর্ম সম্পর্কে নিশ্চিত হয়ে এই গণহত্যা করেছে। আমার প্রথম দিন বলা একটা শব্দ থেকেও আমি এক চুল নড়ছি না। পাশাপাশি ওই প্রথম দিন থেকে এর পাশাপাশি এটাও আমরা বলেছি, প্রত্যেকটা আমার অনুষ্ঠানে দেখিয়েছি যে এই জঙ্গিদের প্রধান উদ্দেশ্য ছিল একটাই, মানুষে মানুষে বিভাজন তৈরি করা, ভারতের হিন্দু এবং মুসলমানকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেশকে দুর্বল করা। আর যারা জঙ্গিরা মুসলমান বলে মুসলমান সহ অহিন্দু সমস্ত মানুষকে প্রায় জঙ্গি ঠাওরাচ্ছেন, তারা আসলে পেহেলগাঁওয়ের জঙ্গিদের হাতই শক্ত করছেন। ঠিক যে কারণে আমরা প্রতিদিন দেখিয়েছি যে কিভাবে কাশ্মীরের ওই ঘোড়াওয়ালা আদিল শাহ হিন্দু পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের বাধা দেন, এবং জঙ্গিরা তাকে কাফের বা বিধর্মী বলে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেন। এই যে 26 জন, তার ভেতরে 2 জন অহিন্দু এরকমও ছিলেন, তারা অন্য সংখ্যালঘু ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ। সুতরাং বুলেট কিন্তু ধর্ম বেছে যাচ্ছে কি ওই পেহেলগাঁওতেই। আমাদের নদিয়ার ঝন্টু আলী শেখ অসীম সাহসে ভর করে যখন জঙ্গি দমন করতে গেছেন, শহীদ হয়েছেন। আর তার মৃত্যুর পরও ভারতীয় সেনাবাহিনীতে 28টা বছর কাজ করা তার দাদা অত্যন্ত দৃঢ় কণ্ঠে আমারই অনুষ্ঠানে এসে বলেন যে ভাই এবং তার পুত্রকন্যারাও ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখাবেন। ভাবতে পাচ্ছেন কতজন ঝন্টু শেখের উদাহরণ দেব। 2017 সালে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট 22 বছরের ঝকঝকে কাশ্মীরি তরুণ উমার ফাইজকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। 2018 সালে ল্যান্স নায়েক নাজির আহমেদ ঝন্টু শেখের মতো অনন্তনাগে জঙ্গি দমন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। ওই কাশ্মীরি যুবককে অশোক চক্র দিয়ে সম্মানিত করেছিল আমার দেশ। জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন ভাট থেকে শুরু করে বশির আহমেদ, আমি যদি শুধু নামের তালিকাটা পড়ি তাহলে এই অনুষ্ঠানে আরও 2 ঘন্টা বাড়তি সময় যাবে। দেখুন, পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে যে ধর্মের নামে, জাতির নামে আমাদের দেশকে বিভাজিত করে দুর্বল করা। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ আর ইসলাম কিন্তু এক নয়। সব সময় এইটাকে কৌশলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান আর ওই পাকিস্তানি জঙ্গিরা। সেই ফাঁদে আমরা যেন পা না দিই। আমার পরের বক্তা ইমাম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বাকিবিল্লাহ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। আজকে এবিপি আনন্দের এই যুক্তিতর্ক অনুষ্ঠানের আমার পূর্বের বক্তারা আপনাদের কাছে অনেক মূল্যবান বক্তব্য রেখেছে। আমি সর্বপ্রথমে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পহেলগাঁওতে 26 জন পর্যটন যারা ভারতীয়, তাদের মৃত্যুতে, তাদের পাক সন্ত্রাসবাদী যারা তাদেরকে নৃশংসভাবে যারা হত্যা করেছে সেই পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং
স্রষ্টার কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বিভিন্ন রকম বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে। আমি পবিত্র কোরআন থেকে 3টে সেন্টেন্স প্রথম বলবো। প্রথমে দ্য হলি কোরআনে বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এর অর্থ হচ্ছে আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। পরের আরেকটি সেন্টেন্স দ্য হলি কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি বাড়াবাড়ি করা যাবে না। আমাদের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে স্রষ্টা বলেছেন যে আমি সমগ্র জাতির জন্য, সমগ্র মখলুকাতের জন্য তাকে রহমত করে বা দয়া করে প্রেরণ করেছি। আজ আমরা যারা ভারতীয়, আমাদের কাছে আগে আমার দেশ, আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল। আমাদের পবিত্র কোরআনে আগে দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। সুতরাং পাকিস্তানি সন্ত্রাসবাদী যারা এবং ভারতীয় মুসলিম দুটো আলাদা জিনিস। আমি প্রথমে আমাদের মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের কথা আমি শুনেছি এবং আরও বিভিন্ন বক্তারা, বিশেষ করে আমার অত্যন্ত কাছে শ্রদ্ধেয় স্বামীজির কথা শুনেছি। তিনি বারবার ইসলামী সন্ত্রাসবাদের কথা বলেছে। আমি তানার কাছে বলতে চাই যে জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী কোন ইসলাম সন্ত্রাসবাদী ছিল? ইন্দিরা গান্ধীকে, রাজীব গান্ধীকে হত্যা করেছিল যে, তারা কোন ইসলামী সন্ত্রাসবাদী ছিল? আজকে আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে যে তোমরা হিংসা করো না, হিংসা ছড়িও না। ইসলাম কখনো অশান্তির কথা বলে না। আজকে আমরা দেখতে পেয়েছি যে এই পেহেলগাঁওতে 26 জন ভারতীয় নাগরিক যারা পর্যটন ছিল, তাদেরকে জঙ্গিরা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যার জন্য সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরের হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত মানুষেরা তীব্র নিন্দা জানিয়েছে। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আমরা অনুরোধ করছি ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীকে, যিনি ভারতবর্ষের রক্ষাকর্তা, তিনি অবিলম্বে এই সন্ত্রাসবাদী পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা আঘাত এনে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দিক। কারণ আজকে আমরা ভারতবর্ষে বসবাস করছি, ভারতবর্ষের আইন কানুন, ভারতবর্ষের সংস্কৃতি আমরা মেনে চলছি। আজকে পাকিস্তানের জন্য আমাদের মতো ভারতীয় মুসলিম আমাদেরকে অন্য ধর্মের মানুষের কাছে ছোট হতে হচ্ছে। আজকে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর তারা কেন ব্যর্থ? এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখতে চাই। তাদের ব্যর্থতার জন্য ভারতীয় মুসলিমদেরকে আজকে প্রশ্নের চিহ্নে দাঁড়াতে হচ্ছে। আজকে আমাদের কি অপরাধ? আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আগে আমাদের কাছে আমাদের দেশ, ঝন্টু আলী শেখ, তিনি একজন মুসলিম, তিনি একজন ভারতীয় জওয়ান, যিনি নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, তিনি শহীদ বরণ করেছে। দেশের জন্য জঙ্গিদের বিরুদ্ধে মোকাবেলা করে তিনি বিদায় নিয়েছে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষদের যেমন অগ্রণী ভূমিকা আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষের অগ্রণী ভূমিকা আছে। এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের অবদান আছে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। তাই আপনাদের কাছে, সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে আমাদের একটাই বক্তব্য, আপনারা পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা বলুন, আপনারা ইসলামী সন্ত্রাসবাদের কথা বলবেন না। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে অনুমোদন করে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা মানুষকে সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দাও।
সন্ত্রাসবাদ যারা, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না, তারা জাতিতে কোনো হিন্দু হতে পারে না, জাতিতে কোনো মুসলিম হতে পারে না, জাতিতে কোনো শিখ হতে পারে না, জাতিতে কোনো ঈসাই হতে পারে না। তাই আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, একটাই আপনাদের কাছে আকুল প্রার্থনা যে আপনারা ইসলামী সন্ত্রাসবাদ এই কথা বলে আপনারা ভারতীয় মুসলিমদেরকে অপমানিত করবেন না। এই ভারতবর্ষের মুসলিমরা তারা ভারতবর্ষের আইনকে সম্মান জানায়। কোনো ব্যক্তি বিশেষ যদি আমি অন্যায় করি তার জন্য ইসলাম কেন এখানে দোষী সাব্যস্ত হবে? ব্যক্তি আমি বাকিবিল্লাহ যদি অন্যায় করি আমার জন্য ইসলামকে কেন টার্গেট করা হবে? যে সমস্ত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে না তাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন করতে চাই, আপনারা ভারতবর্ষে আমরা আর্টিকেল 25 অ্যান্ড 26 ভারতবর্ষের 25 এবং 26 নম্বর ভারতবর্ষের সংবিধানের ধারায় আমরা এটা মানি যে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যেখানে কে কী খাবে, কে কী ধর্ম পালন করবে, কে কী পোশাক পরিচ্ছদ পরবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই প্রত্যেকের কাছে আমাদের আবেদন যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা যারা বলে হিন্দু ঐক্যের কথা, আর আমি বলি ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন শিখ ঐক্যের কথা, যে ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করবে। ভারতবর্ষের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটাই আমাদের আবেদন। আমরা আপনাদের কাছে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই হত্যালীলা যারা চালিয়েছে তাদেরকে কখনো আমরা সমর্থন করি না, তাদেরকে আরও একবার আমরা ধিক্কার জানাচ্ছি এবং তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, এটাও আমরা দাবি করছি। এবং আমরা আরও দাবি করছি যারা ইসলাম নিয়ে, যারা মুসলিমদেরকে নিয়ে অপপ্রচার করে তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তাদেরকেও ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা ভারতবর্ষে লক্ষ্য করছি বিভিন্ন প্রান্তরে যারা, যেখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কম আছে এবং যারা মেজরিটি তারা বেশি আছে, সেখানে মুসলিমদেরকে হেয় এবং মুসলিমদেরকে বিপদে ফেলার জন্য অন্য সম্প্রদায়ের মানুষ প্ল্যানিং করে এখানে পাকিস্তানের পতাকা ঝুলিয়ে দিয়ে সেখানে লিখছে যে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এটা আমরা লক্ষ্য করছি। এটা কেন ভারতবর্ষে হবে? এর বিরুদ্ধে আমরা ঐক্য চাই। কিসের ঐক্য? হিন্দু মুসলমান জৈন শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ, যেখানে মুসলিম যদি অন্যায় করে মুসলিমদের বিরুদ্ধে এখানে অ্যাকশন হবে। যদি কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই এটা দাঙ্গা লাগাতে চায়, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত হানতে চায় এবং ভারতবর্ষে যে আমরা এখানে একই সাথে মিলেমিশে বসবাস করছি এই ঐক্যকে যারা ভাঙতে চায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হোক, এটা আমরা দাবি রাখছি। আমরা এটা বিশ্বাস করি যে এই ভারতবর্ষের সমস্ত মানুষকে নিয়ে ইসলাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই স্রষ্টাকে পাওয়া যাবে। আমরা মানুষকে ভালোবাসার কথা বলি, আমরা হিংসার বিরুদ্ধে আমরা কথা বলি এবং হিংসা যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই সমস্ত অত্যাচারিত, সেই সমস্ত সন্ত্রাসবাদী যারা নিরীহ মানুষদেরকে হত্যা করে। পরিশেষে একটাই কথা বলবো যে পাকিস্তান যেভাবে ভারতবর্ষকে অপমান করে ভারতবর্ষের মানুষদেরকে হিন্দু মুসলমান বিভাজন করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার একটা কড়া পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমরা দাবি করছি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা দাবি করছি, ভারতের সমস্ত রপ্তানি আমদানি বন্ধ করে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আমরা আবেদন করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। অনেক ধন্যবাদ বাকিবুল্লাহ। আমি ভালো লাগাটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় শক্তি কোনটা জানেন? যে যখন ইমাম অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দিন, এইটাই ভারতবর্ষ, আর এই ভারতবর্ষকে পাকিস্তান ভয় করে। আরেকটা ভালো লাগা বলি যে শুরুটা এত চমৎকার লাগলো আমার, যে নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল। আর দেখুন, এটা তো কোনো অভিযোগ না, এটা তথ্য যে কোরআনের যে ব্যাখ্যাগুলো বাকিবুল্লাহ দিলেন আর এই জঙ্গিদের যে ব্যাখ্যা ব্রেন ওয়াশ করে মাথায় ঢোকানো হয় তা সম্পূর্ণ উল্টো। একদিকে ঘৃণার চাষাবাদ করা হয়, আসলে যে ধর্মগ্রন্থ ভালোবাসার ওপর আস্থাশীল হতে বলছে।
আমি ঠিক এই জায়গায় আরেকটা সমালোচনার দিকেও আসব, সেটা হচ্ছে যে যথার্থ বাকিবুল্লাহ বলেছেন যে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তাদের তো কোনো ভারতীয় মুসলিম হত্যা করেনি, কিন্তু পাশাপাশি যখন সাম্প্রতিক অতীতে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয় তাদের নিজের প্রতিবেশীদের হাতে, সেইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে সেই প্রতিবাদ, সেই গর্জন কি আসে? দেখুন, এত কথা কেন বলছি? আমরা বিশ্বাস করি যে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করা ধর্মনিরপেক্ষ দেশে সংখ্যাগুরুর কর্তব্য। সেই জন্যেই মোহাম্মদ আকলাক, পেহেলু খানদের নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন অনুষ্ঠান করেছি আমি। গোটা দেশে হইচই হয়েছে। কিন্তু ধর্ম বেছে বেছে পর্যটকদের খুনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে কি আরও বেশি করে রাস্তায় নামা উচিত ছিল না? ভারতবাসী হিসেবে এই ধরনের ঘটনায় পাকিস্তান এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে কি আরও তীব্র প্রতিবাদ, যা এক্ষুনি বাকিবুল্লাহ করলেন, এই রকম প্রতিবাদ হওয়া উচিত ছিল না? হিন্দু মৌলবাদের বিরুদ্ধে যতগুলো মিছিল হয় এই রাজ্যেই ধরুন, মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কি ততটা প্রতিবাদ আমরা দেখতে পাই? মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যখন নিজের প্রতিবেশীর হাতে বাবা ছেলে খুন হন, তখন তার বিরুদ্ধে রাস্তায় সংখ্যালঘু ভাই বোনরা আরও বেশি করে নামুন না। আমরা তো একই দেশের নাগরিক শুধু নয়, একই রকম একইভাবে একই দেশের এই আকাশ বাতাস এই সমস্ত কিছুতে পুষ্ট হচ্ছি প্রতিদিন গোটা জীবন ধরে। এমনকি এ রাজ্যের অবৈধ খারিজি মাদ্রাসা, যেটা অনেক সময় জঙ্গিদের সহায়ক বলে বারবার ব্যবহৃত হচ্ছে, আবার বলছি অভিযোগ নয় তথ্য বলছে, তার বিরুদ্ধেও মুসলমান সমাজের ভেতর থেকেই তীব্র প্রতিরোধ গড়ে উঠুক না। আমরা অবশ্যই অপেক্ষায় থাকব। আবার বলছি, বাকিবুল্লাহ সেই দৃপ্ত কণ্ঠে যখন বলেন যে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেয়া হোক, ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আবার বলছি এইটাই ভারতবর্ষের সব থেকে বড় শক্তি। যাই হোক, আমার পরের বক্তা অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। নমস্কার সুমনদা, মঞ্চে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আজকে আমরা খুব কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এবং আমি বিভিন্ন বক্তার নানা রকমের বক্তব্য শুনলাম। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি একটা বিষয় দিয়ে শুরু করি, যেটা হান্স মার্গানথিউয়ের লেখা একটি বই, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, পলিটিক্স অ্যামংস্ট নেশন। এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে রিয়েলিস্ট থিওরির অর্থাৎ বাস্তববাদী তত্ত্বর সবচেয়ে গ্রহণযোগ্য বই কিন্তু এটি। এই পরিপ্রেক্ষিতে আজকে যখন ভারতবর্ষের এই প্রেক্ষাপট, যখন ২৬ জন ভারতবাসীকে নিহত করা হলো, মারা হলো এবং হত্যা করা হলো, তখন কিন্তু আমরা বাস্তববাদের বাইরে যেতে পারবো না। এখন এই মুহূর্তে আমাদের কোনো রকম আদর্শবাদী সিদ্ধান্ত নেবার সময় নেই। কিন্তু প্রেক্ষাপটটা যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, ১৯৪৭ সাল, জম্মু এবং কাশ্মীরের রাজা হরি সিং, তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি পাকিস্তানে যোগ দেবেন না ভারতবর্ষে যোগ দেবেন। ঠিক এই সময় যখন কিছু ট্রাইবাল মিলিশিয়া জম্মু এবং কাশ্মীর আক্রমণ করেন, তখন হরি সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর কাছে আবেদন করেন যে জম্মু এবং কাশ্মীরকে সাহায্য করার জন্য। এবং সেই সময় তত্ত্বটা কী ছিল? জম্মু এবং কাশ্মীর যদি ভারতের সঙ্গে যোগদান করে, তবে পণ্ডিত জওহরলাল নেহরু ভারতীয় সেনা পাঠাবেন এবং চুক্তি হয় জম্মু এবং কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্তিকরণ হবে। অর্থাৎ প্রিন্সলি স্টেটগুলো, যেমন হায়দ্রাবাদ বা অন্যান্য প্রিন্সলি স্টেট, কখনো কখনো নানাভাবে যখন ভারতের সঙ্গে যোগদান করে, জম্মু এবং কাশ্মীরের রাজা হরি সিং কিন্তু স্বেচ্ছায় সেই সময় ভারতবর্ষের সঙ্গে যোগদান করেছিল এবং যুদ্ধে ভারতবর্ষের জয় হয়েছিল। কিন্তু জয়টা কিভাবে এলো? ১৯৪৮ সালে যখন প্রায় পাকিস্তানি সৈন্য, যেটাকে আমরা বলি লাইন অফ কন্ট্রোল, এই অবধি চলে এসেছে, তখন ভারতবর্ষ এটাকে ইউনাইটেড নেশনসে রেফার করে এবং ইউনাইটেড নেশনস সিজ ফায়ার করতে বলে এবং যেখানে যুদ্ধ হয়েছে সেখানে থেমে যেতে বলে। কিন্তু পাকিস্তানি আর্মি কিছুতেই লাইন অফ কন্ট্রোল ছাড়তে রাজি হয় না। আর আজও পর্যন্ত জম্মু এবং কাশ্মীর আইনগতভাবে ভারতের অংশ হলেও
পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু লাইন অফ কন্ট্রোল ছাড়ছে না এবং একের পর এক আঘাত আমাদের ওপর হেনে যাচ্ছে। এবং সেই সময় ৩৭০ ধারা যেটা বলবৎ করা হয়, এটা হয়তো প্রাসঙ্গিক, আমার বলা উচিত যে এই ৩৭০ ধারাটা কিন্তু ছিল টেম্পোরারি আর্টিকেল, এটা কিন্তু কোনো পার্মানেন্ট আর্টিকেল ছিল না, একটা সাময়িক ব্যবস্থা। বারবার কংগ্রেস গভর্নমেন্টের সময় এটা তুলে দেওয়ার কথা হয়, কিন্তু ইন্দিরা গান্ধী যখন আসেন এটাকে আবার রিএস্টাবলিশ করা হয়। এই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি সেই সময় নেহেরু ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, তিনিও কিন্তু এর সমালোচনা করেন এবং তিনি যখন কাশ্মীরে যান, তিনি নিহত বা আহত বা তার মৃত্যু ঘটে সেটা কিভাবে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি বা প্রকৃত কোনো তদন্ত কমিটি হয়নি। কিন্তু তিনি প্রথম বাঙালি যিনি বলেছিলেন এক দেশে দুটো সংবিধান থাকতে পারে না, যেটা আজকে প্রমাণিত হলো। যখন আমরা আলোচনা করছি, আমরা যখন নানাভাবে বলছি যে জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তখন কিন্তু এটা মনে রাখতে হবে দুটো সংবিধান দিয়ে এতদিন পর্যন্ত আমরা জম্মু এবং কাশ্মীরকে যখন আলাদা করে রেখেছিলাম, সংযুক্তকরণের পর আজ যখন ভারতীয়বাসীর ওপর আঘাত তারা হানছে, পাকিস্তান হানছে, তাহলে কিন্তু ভারতের সামরিক বাহিনী ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ অধিকার আছে যে প্লেবিসাইড, যে সিজফায়ার, যে আন্তর্জাতিক চুক্তি সিমলা এগ্রিমেন্ট পাকিস্তান ধ্বংস করেছে, নষ্ট করেছে, সে অস্বীকার করেছে, তার পরিবর্তে যেটুকু অংশ জম্মু অ্যান্ড কাশ্মীর পাকিস্তানের অধীনে আছে সেইটুকু নিয়ে নেবার। আমি আশা করব আগামী দিনে ভারত সরকার যেই থাকুন ক্ষমতায়, ওইটুকু অংশ যেন ভারতবর্ষের মাটিতে ফিরে আসে। কেননা আইন অনুযায়ী 1947 সালের চুক্তি অনুযায়ী ওই জমি কিন্তু আমাদের, এবং আমরা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক চুক্তিগুলোকে লঙ্ঘন করিনি। আজ যখন পাকিস্তান লঙ্ঘন করছে, ওই জমি আমাদের ফেরত নেওয়াটা বাঞ্ছনীয়। শুধুমাত্র লঙ্ঘন করছে না, একের পর এক জেনেভা কনভেনশন 1, 2, 3 তারা ধ্বংস করছে এবং মেন ইন ইউনিফর্মকে না মেরে তারা মারছে সাধারণ মানুষকে। এটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে ভারতবাসী হিসেবে আর মেনে নেওয়া সম্ভবপর নয়। ৩৭০ ধারার বাতিল অনুযায়ী আজকে কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ, যদিও জম্মু এবং কাশ্মীরকে পুরোপুরি আমরা পাইনি। আরেকটু মনে রাখতে হবে, 62 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হবার পর জম্মু এবং কাশ্মীরের সবচেয়ে ওপরে শাসগাঁও বলে একটা জায়গা আছে, সেটা পাকিস্তান চীনকে গিফট করে দেয় যুদ্ধ জয় করেছে বলে। 63 সালে এই শাসগাঁও থেকে প্রায় 150টার কাছাকাছি গ্লেশিয়ার ফ্লো করে। আজকে চীন সেই জল পাচ্ছে মাইক্রোচিপ বানানোর জন্যে। যখন আজকের পৃথিবীতে তেলের জন্য যুদ্ধ কমে গেছে, মাইক্রোচিপের জন্য যুদ্ধ বেড়ে গেছে, তখন কিন্তু পুরো কাশ্মীর শাসগাঁও সমেত ভারতের ফেরত নেওয়া জরুরি। কেননা আমরা ডিপ পাকিস্তানে যেতে পারবো না বা যাব না, আমরা আন্তর্জাতিক আইন মানি, কিন্তু যেটুকু অংশ আমাদের সেইটুকু এই হত্যা লীলার পর কিন্তু ভারতবাসী হিসেবে আমরা দাবি রাখতেই পারি, সেটুকু অংশ আমরা যেমন করে হোক আমাদের ভারত ভূখণ্ডের মধ্যে নিয়ে আসি। আরেকটি প্রশ্ন, যে টেররিস্টরা হিন্দু কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করে মারলেন, তারা কি জানেন পাকিস্তানের মাটি থেকে তাদের কি শিক্ষা দেওয়া হয়? হিন্দুকে শাক্ত হিন্দু, বৈষ্ণব হিন্দু, নাকি যে অরুণাচল প্রদেশের লোকটাকে তারা দোনি পোলো বলে মারল সে হিন্দু? আসলে দোনি পোলো মানে যারা সূর্য এবং চাঁদের উপাসনা করেন, যারা শাক্ত, যারা শৈব, যারা বৈষ্ণব, আর যারা শুধুমাত্র পুকুর পুজো করে তারাও হিন্দু। অর্থাৎ হিন্দু শব্দটা একটি সংস্কৃতি, হিন্দু শব্দটা একটি ধারণা, ভুল বোঝানো দীর্ঘকাল হয়েছে হিন্দু হিন্দু হিন্দু। এবং হিন্দু এমন একটি সংস্কৃতি যেটা প্রতিটি ধর্মগ্রন্থের মধ্যে আছে। এমন একটা ধর্মগ্রন্থ নেই যার মধ্যে হিন্দু শব্দের উদ্ধৃতি নেই বা হিন্দুর যে ভাবধারা তার ভাবাবেগ নেই। তাই কে হিন্দু, এই প্রশ্নটাও কিন্তু সবচেয়ে বড় কঠিন প্রশ্ন। যেই পাকিস্তানি সন্ত্রাসবাদীরা হিন্দু নামকরণের ওপরে ভিত্তি করে মানুষকে হত্যা করেছেন, তারা বোধহয় জানেন না হিন্দু শব্দটা খুব কঠিন। কারণ হিন্দু শব্দ একটি সংস্কৃতি, হিন্দু শব্দ উপনিষদের
সার্বিক যে পৃথিবী, সেই পৃথিবীর সর্ব মানুষের অস্তিত্বকে স্বীকার করে। আমি একটা উদাহরণ দিই। একটি কথা আছে যে 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 আমরা মৃত্যুর পর যদি আমরা মারা যাই, তো আমাদের কেউ কবর দেয়, কেউ পুড়িয়ে দেয়। অর্থাৎ এই যে মৃত্যুর পর কবর বা পুড়িয়ে দেওয়ার পর আমরা কেউ না কেউ মাটিতে যাবাই, কেউ ছাই হয়ে যায়। কিন্তু সেই ছাই থেকে, সেই মাটি থেকে আবার ধানের জন্ম হয়। সে ধান আমরা খাই, আমরা খাবার পর আবার আমরা কোনো না কোনোভাবে প্রাণের সৃষ্টি করি। তাই হিন্দু ধর্মের যে ধারণা, সে ধারণা প্রতিটি ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে ইতিমধ্যেই স্থাপিত আছে। মহারাজকে আমি অনুরোধ করব, একটা জায়গায় হয়তো তিনি রবীন্দ্রনাথের একটি উদাহরণ দিয়েছেন, কিন্তু আমি বলবো, আবারও বলবো, হিন্দু হিসেবেই বলবো, রবীন্দ্রনাথ কিন্তু কোনো দিন মুসলমানকে ঘৃণা করেননি। রবীন্দ্রনাথের প্রখ্যাত একটি রচনা আছেন, আমি অনুরোধ করব যারা ভুল কোট করছেন বা ভুল বলছেন তারা একবার পড়ে নেবেন যে একজন প্রসিদ্ধ ব্রাহ্মণ আর একজন প্রকৃত মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য থাকতে পারে না। আর বঙ্কিমচন্দ্রের আনন্দ মাঠও যদি আমরা রেফার করি, যেখানে বন্দে মাতরম শব্দের উদ্ধৃতি রয়েছে, আমরা দেখব বঙ্কিম পর্যন্ত পরবর্তীকালে ধীরে 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 এই সর্বমত স্বীকার করে নিচ্ছেন, এবং সেটা স্বীকার করছেন যখন রামকৃষ্ণের সঙ্গে তার দর্শন হচ্ছেন। আমি আপনাদের আবারও অনুরোধ করব যে কথামৃতের যে পর্বে রামকৃষ্ণের সঙ্গে বঙ্কিমের দর্শন হচ্ছে, সে জায়গাটা, সেই উদ্ধৃতিটা একবার দেখে নেবার জন্য। তাই যত মত তত পথের ধারণা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কাজী নজরুল হিন্দু ছিলেন না? আমি যদি আজকে বলি কাজী নজরুল কি ছিলেন, আমরা খালি একই বৃন্তে দুটি কুসুম বলছি তা নয়, এটা মনে রাখতে হবে। তিনি তন্ত্র সাধনা করেছিলেন। আজকের অধিকতর বহু শ্যামা সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা। যারা ওই হিন্দু নিধন করেছেন কাশ্মীরের মাটিতে, তারা জানেন না একজন মুসলমান ধর্ম অবলম্বী কবি তিনি কিন্তু তন্ত্র সাধনা করেছিলেন এবং কালী সাধনা করেছিলেন। তিনি জানেন না যে রামকৃষ্ণ সুলাইমান দর্শন মতে তন্ত্র সাধনা করেছিলেন এবং ধর্ম সাধনা করেছিলেন। অর্থাৎ মিলন ক্ষেত্রটা ভারতবর্ষ, মিলন ক্ষেত্র একটাই সারা পৃথিবীতে, সেটা হচ্ছে ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দের কথা কেউ কেউ উল্লেখ করলেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় গিয়ে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব যখন করছে, তখন আরেক দল তারই ধর্মের মানুষ কিন্তু তাকে হত্যা করার লীলা চালিয়েছিল। আমরা যদি মাই প্ল্যান অফ ক্যাম্পেন পড়ি, যেটা ম্যাড্রাস লেকচারে স্বামী বিবেকানন্দ দিয়েছিল, সেখানে দেখবেন যে চায়ের মধ্যে খালি ঠাকুরের মুখটা ভেসে উঠছিল বলে তারা আমাকে হত্যা করতে পারেননি। কেন? তিনি অব্রাহ্মণ ছিলেন বলে। নরেন্দ্রনাথ দত্ত, হয়তো ব্রাহ্মণ্যবাদের সমাজ এই নরেন্দ্রনাথ দত্তকে অনেক জায়গায় মেনে নিতে পারেনি। আমি খুব কন্ট্রোভার্সিয়াল হতে পারি, কিন্তু কথাগুলো ইতিহাসের দিক থেকে সত্য। এবং স্বামী বিবেকানন্দ নিজে ব্রাদারহুড অ্যান্ড ইকুয়ালিটি, এই শব্দটা যে ইসলামের মধ্যে আছে, বারবার বলে গেছেন। এবং তিনি বলেছেন দ্য ওয়ান্ডারফুল ডেমোক্রেসি দ্য ইসলাম হ্যাজ। আজকে যখন আমরা এত রকম পরিধি নিয়ে কথা বলছি, যারা হিন্দু বলে নিধন করেছেন কাশ্মীরের মাটিতে, তাদের বলবো পড়াশোনা করে হিন্দু শব্দটা ব্যবহার করতে। আর দৌলত কাজী, রাজিয়া সুলতানা থেকে শুরু করে বেগম আক্তার, আমজাদ আলী খান কোনো ধর্ম হয় না, তারাও হিন্দু। প্রমাণ করুক তারা হিন্দু নয়। কাজী নজরুল ইসলাম যেমন হিন্দু, শ্রী রামকৃষ্ণ তেমন হিন্দু। হিন্দু একটি সংস্কৃতি। আর যেটুকু মাটি বাকি আছে কাশ্মীরে, যেটুকু মাটি লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটুকু কিন্তু আমরা দাবি রাখি। আমরা সেইটুকু জমিও আজকে ফেরত চাই এই মৃত্যুলীলার পর। ধন্যবাদ। আমি ইমনের শেষ বাক্যটা দিয়ে শুরু করব। ধন্যবাদ ইমন কল্যাণ। ইমন বলল শুরু থেকেই যে 1947 সালের চুক্তি অনুযায়ী পিওকে তো অবশ্যই ভারতের, পাকিস্তান সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে রেখেছে, এবং ইমন কল্যাণের স্পষ্ট দাবি যে এই হত্যালীলার পর অন্তত ভারতের ওই জমিটুকু ফেরত নেওয়া জরুরি। দেখুন, ভারতবর্ষের ইমনের মতোই বোধহয় প্রত্যেক
প্রত্যেক নাগরিকই চান যে পাক অধিকৃত কাশ্মীর যে কোনো মূল্যে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিক ভারত, এবং এই চাহিদাকে আমি একটুও বাড়তি বলে মনে করি না। কারণ ভারতবাসীর মনে এই প্রত্যাশাটা বারবার কিন্তু বিজেপির সর্বোচ্চ নেতানেত্রীরাই উস্কে দিয়েছেন। কটা উদাহরণ দেব। ধরুন 2024-এর 25শে মে হিমাচল প্রদেশে ভোটের প্রচার থেকে অমিত শাহ বলছেন, কোট আনকোট যাচ্ছি, পাক অধিকৃত কাশ্মীর আমাদের, আমরা পাকিস্তানের কাছ থেকে তা নিয়েই ছাড়ব। আপনাদের মনে থাকবে তার কয়েকদিন আগে 15ই মে এই পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের জনসভা থেকেও অমিত শাহ হুবহু একই কথা বলেছিলেন। অন্যদের কথায় আসি। গত বছর মে মাসে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন পাক অধিকৃত কাশ্মীর খুব তাড়াতাড়ি ভারতের হাতে ফিরে আসবে। গত বছরের 6 জুলাই জম্মুতে নির্বাচনী সভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি বলছেন কোট আনকোট, পিওকে পুনরুদ্ধার করে বিজেপি তার অসম্পূর্ণ এজেন্ডা পূর্ণ করবে। এই বছরই 14ই জানুয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া কাশ্মীর অসম্পূর্ণ। আবার লোকসভা নির্বাচনের প্রচারে মহারাষ্ট্রের পালঘরে গিয়ে যোগী আদিত্যনাথ বলছেন কোট আনকোট, বিজেপি ফের ভোটে জিতলে এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণ করলে তার 6 মাসের মধ্যে পিওকে ভারতের সঙ্গে মিশে যাবে। এবং অবশ্যই প্রত্যেকের মনে আছে 2016 সালের অগাস্ট মাসে সর্বদলীয় বৈঠকে স্বয়ং নরেন্দ্র মোদী বলেছিলেন যে কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্ন নেই, পাক অধিকৃত কাশ্মীর আমাদের। সুতরাং ইমন নিশ্চয়ই একমত হবে যে বিভিন্ন নির্বাচনী সভা থেকে দেয়া প্রতিশ্রুতি আজ কত দ্রুত ভারত সরকার পালন করতে পারে তার দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আমার পরের বক্তা বিশিষ্ট মনোচিকিৎসক, তার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন থাকবে যে যুদ্ধের আগে যুদ্ধ উন্মাদনা বা জিঙ্গোইজমের কিছু প্রকাশ আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি চতুর্দিকে। লিমিটেড ওয়ার হোক কিংবা টোটাল ওয়ার, অবধারিতভাবে জনমানসে তার একটা বিপুল মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে বাধ্য। ভারতের শেষ পূর্ণাঙ্গ যুদ্ধ 71-এর যুদ্ধ, যা আমাদের প্রজন্ম দেখেইনি, আমার জন্মই হয়নি। পৃথিবীতে যুদ্ধে জড়িয়ে পড়া বহু দেশে দেখা গেছে যে একটা নয় একাধিক প্রজন্মের স্বভাব, পছন্দ, রুচি, এমনকি বাচ্চাদের খেলনার ধরনও নির্ধারণ করেছে যুদ্ধ। তো সম্ভাব্য এই যুদ্ধ, যেটা কিন্তু শুধু ভারতের ওপর নির্ভর করে না, তার কারণ ভারত প্রত্যাঘাত করলো, পাকিস্তানের জবাব কি হবে? যুদ্ধ কি এড়ানো যাবে? তো যাই হোক, এই সম্ভাব্য যুদ্ধের এই বিচিত্র এবং বহুগামী প্রভাব নিয়ে বলবেন আমার পরের বক্তা ডক্টর সব্যসাচী মিত্র। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শুরু করব। আমি পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। আমি যখন ইনভিটেশনটা পেলাম তখন আমি ভাবলাম, সুমন, এখানে আমি কি বলবো মানসিক রোগের সঙ্গে আজকে যে আমাদের যুদ্ধ করার একটা জিঙ্গোইজম উঠেছে, সেখানে আমি কিভাবে জিনিসটাকে পরিস্থাপনা করব। অবশ্য যারা পেহেলগাঁওয়ে হত্যালীলা চালালো তারাও মনোরোগী, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আমি রাষ্ট্রে চলে যাচ্ছি, কারণ এতক্ষণ তো আমরা হিন্দু মুসলমানে ছিলাম এবং কিছুক্ষণ আধ ঘন্টা ধরে ভারত পাকিস্তান শুনে একটু মনে আশ্বস্তি পেলাম। তারপরে দেখলাম আমি কিছুটা রিসার্চ করতে করতে যে না না না, এইটা তো আমারই সাবজেক্ট। পৃথিবীতে কয়েকটা রাষ্ট্র আছে, তার মধ্যে অন্যতম পাকিস্তান, যে ভয়ঙ্করভাবে তার ব্রেনের গণ্ডগোল আছে। মনোরোগ বিশেষজ্ঞদের কাছে একটা থাকে মানসিক রোগ, আর একটা থাকে চারিত্রিক বিকার। চারিত্রিক বিকারের ইংরেজিটা হয় পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এই চারিত্রিক বিকার যদি কারুর থাকে, সেটা কিন্তু আমরা খুব একটা চেঞ্জ করতে পারি না। এবং একটা রাষ্ট্রের যে চারিত্রিক বিকার থাকতে পারে, সেইটা এর থেকে বড় এক্সাম্পল আজকের দুনিয়াতে পাওয়া বেশ ডিফিকাল্ট। এবং আমি যেহেতু ডাক্তার, আপনাদেরকে একটা পেশেন্টের উদাহরণ দিতে দিতে বোঝাবো, তাতে আমারও সুবিধা হবে, হয়তো আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে চারিত্রিক বিকার থাকে, আমরা অনেক সময় বলি যে এর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। অর্থাৎ যদি চরিত্র প্রবলেম্যাটিক হয় না, তার যেরকম বললাম কোনো চিকিৎসা নেই। তো এই যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ইন্ডিভিজুয়ালের মতো হয়তো রাষ্ট্রেরও একটা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, যেখানে কিছু লোক রিপিট অফেন্ডার্স হয়। আপনারা জেনে থাকবেন
যে আজকে যদি কেউ চুরি করে ধরা পড়ে, পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথমবার তাকে হয়তো 1 মাসের সাজা দেওয়া হলো, দ্বিতীয়বার ধরা পড়লে সাজার মাসটা বাড়ল, তৃতীয়বার আরেকটু বাড়ল, চতুর্থবার হয়তো যাবজ্জীবন দেওয়া হলো, এবং তারপরে সেই যে রিপিট অফেন্ডার থাকে সে কিন্তু ছোটোখাটো অফেন্সে আর ধারধারি করে না, ডিরেক্টলি চলে যায় মার্ডার কিংবা রেপে, তারপরে হয় তার ফাঁসি। সুতরাং এই যে গ্র্যাজুয়েশনটা হয়, আপনারা দেখবেন যে পাকিস্তান রাষ্ট্রের কাছেও কিন্তু এই গ্র্যাজুয়েশনটা মোটামুটি একটা কমপ্লিশনের দিকে যাচ্ছে। আমি রিপিট অফেন্ডার কেন বলছি সেটাও আমাকে ব্যাখ্যা করে বলা দরকার। 1947, 1965, 1971, 1999 4খানা পরপর যুদ্ধ হলো, নাকে ঝামা ঘষে গেল, লজ্জা হলো না, পরের বার আবার কিছুদিন পর ফিরে এলো যুদ্ধ করতে। 2016, 2019 ইউরি আর পুলওয়ামার কথাটা আরেকটু পরে আসছি। আমাদের যারা ডার্মাটোলজিস্ট আছেন তাদের একটা টার্ম আছে, বলে ইডিওপ্যাথিক ইচ, অর্থাৎ কোনো একটা পেশেন্ট এলো, তার কোনো একটা জায়গায় খুব চুলকুনি হচ্ছে, সেটার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সেটা টার্মিনোলজি হয় ইডিওপ্যাথিক। কারণ idiotic on the part of the doctor who is unable to understand, and pathetic on the part of the patient who is unable to get rid of. তো এই পাকিস্তানের এই ইডিওপ্যাথিক ইচ কিছু বছর পর পর ওনাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে তাদের একটা চুলকানির জায়গা ক্রিয়েট করে দেয়, এবং আমাদের কাছে ইডিওটিক কারণ আমরা বুঝতে পারি না ভাই কারণটা কি। হ্যাঁ, একটা হতে পারে আমরা অনেক ইকোনমিক্যালি এগিয়ে যাচ্ছি, মিলিটারিলি এগিয়ে যাচ্ছি, একই সময় আমাদের জন্ম হয়েছে, আমরা টুইন ব্রাদার্স, সেখানে একটা ভাই কোথায় চলে গেল, আর একটা ভাই একদম নিচে পড়ে থাকলো, কি বোন নিচে পড়ে থাকলো, এটাই বোধহয় ইডিওপ্যাথিক ইচের কারণ। আমাদের অনেক প্রবলেম ভারতের, কারণ কি যে যুদ্ধের যে দামামা বেজে যায়, একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আমাদের ভারতের খুব দামি চপ্পল কোম্পানি ছেড়ে দিন, সেটার মধ্যে আমি যেতে চাইছি না, সাধারণ চপ্পল আমরা যারা পরি, সেই রকম একটা ফ্যাক্টরি যদি পাকিস্তান নষ্ট করতে পারে তাহলে সেটা প্রায় পাকিস্তানের জিডিপির কাছাকাছি হয়ে যাবে। সুতরাং আপনি খুব ভালো একটা বাড়িতে আছেন, আপনি পাশের ছোট্ট বাড়িতে গিয়ে একটা ঢিল মারলেন, তার একটা হয়তো 20 ইঞ্চের টিভি ভাঙলেন, আপনার বাড়িতে যদি একটা ঢিল পড়ে আপনার যে কাঁচটা ভেঙে যাবে সেটা হয়তো কয়েক লক্ষ টাকা দাম। সেই জন্যই কিন্তু ভারত ডিটার্ড থেকেছে, এই যে টেররিজমটাকে ম্যানেজড টেররিজম করেছে, কারণ আমরা জানি আমাদের চোট লাগলে চোটটা অনেক বেশি, ওদের লাগলে খুব একটা, যার কিছু হারাবার নেই সে হারাবে কি, তার ওই ইডিওপ্যাথিক ইচ আছে, কয়েক বছর অন্তর অন্তর তারা সেইগুলো ছোট্ট স্কারমিশের একটা উপস্থাপনা তৈরি করে দেয়। এবার এই যে চারিত্রিক বিকারের কথা বলছিলাম, এই চারিত্রিক বিকার খুব স্পেসিফিক, এবং তাদের প্রবলেম সলভিং স্কিলস সে পেশেন্টগুলোর থাকে না, তাদের ইমোশনাল কন্ট্রোল থাকে না, তাদের সেলফ কন্ট্রোল থাকে না, তারা কনসিকোয়েন্স সম্বন্ধে চিন্তা করতে পারে না। এই সবগুলো অর্থাৎ পরিকল্পনার অভাব, মানসিক নিয়ন্ত্রণের অভাব, পরিণতি বোঝার অভাব, এই সবগুলো ধরে নিন একটা রাষ্ট্রের মধ্যে আছে, সেই রাষ্ট্রের নাম
আপনারা সবাই জানেন। একে ম্যানেজ করা খুব মুশকিলের, তাই বলে তো ছেড়ে দেওয়াও যায় না। কারণ নিউটন সাহেব, আমি জানি আমার পাশের দেশের লোকজন নিউটন সাহেবের নাম হয়তো খুব একটা শোনেননি। উনি, আমরা একটু পড়াশোনা করি আমাদের দেশে, আমরা জানি উনি বলেছিলেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কিন্তু এখন হয়তো সময় এসে গেছে, সাম অ্যাকশনস ডিজার্ভ আ ওয়ার্স রিয়াকশন। কারণ এই পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা চারিত্রিক বিকারগ্রস্ত দেশ যেগুলো, তারা কিন্তু ছোটোখাটো রেসপন্সে তাদের শিক্ষা হবে না। বিশ্বাস করুন, আমি ডাক্তার, আমি কিন্তু এখানে যুদ্ধের দামামা বাজানোর জন্য আসিনি। আমি কিন্তু এসছি রিয়ালিটি, একজন সাধারণ মানুষ আমার মন দিয়ে কি যাচ্ছে, আমার বন্ধু বান্ধবদের মন দিয়ে কি যাচ্ছে, আপনাদের মন দিয়ে কি যাচ্ছে, সেইটার একটা মানসিক মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে একটা আইডেন্টিফাই করার প্রচেষ্টা মাত্র করছি। সুতরাং ভারতীয় মনস্ক যেটা আছে তার মধ্যে কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে এনাফ ইজ এনাফ। বারবার আমরা এই ম্যানেজমেন্ট অফ টেররিজম করতে পারবো না, এবং এখানে যদি আমরা সঠিকভাবে উত্তর না দিতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাজ আ নেশন হতাশ হয়ে পড়ব, আমাদের একটা অ্যাংজাইটি বেড়ে যাবে। আপনার বাড়িতে যদি কেউ পরপর চুরি করে এবং আপনি নিজেকে সেইটার প্রতিরোধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যে ডিপ্রেশনে ভুগবেন। তার মানে আমি এইটা বলতে চাইছি যে ভারতীয় জনমনস্ক একটা ল্যাক অফ সেলফ কনফিডেন্সে চলে যাবে। তার মানে এই না যে এখনই গিয়ে নিউক্লিয়ার বোম ফেললাম, না, কিন্তু একটা উত্তর আমরা সবাই চাই। এইখানটা আর পেছিয়ে যাওয়ার জায়গাটায় আমরা নেই, এবং গভর্নমেন্টের they have a duty to respect and protect me as an individual, as a citizen, এবং তাদের সেই কম্পোনেন্টটা কিন্তু ডেলিভার করতে হবে, সে যে গভর্নমেন্টই থাক। আর একটা জিনিস এখানে বলে রাখাটা দরকার যে আমাদের যুদ্ধ মানে শুধু যুদ্ধ কম্পোনেন্ট আজকাল হয় না, একখানা পলিটিক্যাল কম্পোনেন্ট হয়, একটা ডিপ্লোমেসির কম্পোনেন্ট হয়, একটা স্ট্র্যাটেজির কম্পোনেন্ট হয়, একটা ওয়ারফেয়ারের কম্পোনেন্ট হয়, একটা মিলিটারিদের কম্পোনেন্ট হয়, সেটা আপনারা সবাই জানেন। এবং সেই সব কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভেট করতে হবে টু টিচ আ লেসন। তা না হলে আমরা কিন্তু অ্যাজ আ কালেকটিভ মাইন্ডসেট আমরা হতাশ হয়ে পড়ব। সেই হতাশাটা কিন্তু আমরা চাই না। এটা কিন্তু জরুরি ভাবা যে 2016 আর 2019-এর যে ইন্ডিয়ান রেসপন্স ছিল সেটা কিন্তু চরিত্রটাকে রেসপন্সের বদলে দিয়েছে। অর্থাৎ এই প্রথম আমরা ওদের জায়গায় ঢুকেছি, এবং এইবারের রেসপন্সটা কিন্তু আমাদের তার থেকে এগিয়ে যেতে হবে। এবং ইউ হ্যাভ টু হিট দি আয়রন ওয়েন ইট ইজ হট, যেটা ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, একটা ইমিডিয়েসি থাকে। কারণ এই যে আমরা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে যে এমপ্যাথি, যে সাপোর্ট, যে সিম্প্যাথিটা পাচ্ছি, দ্যাট উইল নট বি লং লাস্টিং। সেই অপরচুনিটিটা ইউজ করতে হবে। কেন আমরা পাচ্ছি তারও কারণ আছে। আমেরিকার এখন আমাদের প্রয়োজন আছে। চায়না ট্রাম্পের ট্যারিফের চোতে জর্জরিত, তাদের ইন্ডিয়ান মার্কেটের প্রয়োজন আছে। রাশিয়াকে তেল বিক্রি করতে হবে, তাদেরও প্রয়োজন আছে। ইউরোপের অবস্থা খারাপ, তাদের ট্রেড করতে হবে, তাদেরও প্রয়োজন আছে। সুতরাং ইন্ডিয়া কিন্তু ইজ ইন আ ইউনিক পজিশন নাও টু সলভ দিস ওয়ান্স অ্যান্ড ফর অল। কারণ পৃথিবীর বাকি সব কমিউনিটি ভারতের সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে নেই।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা, দুটো দেশের মৌলিক পার্থক্য অনেক। আমরা যেটা ডেভেলপ করি এবং বলি আইটি এবং এক্সপোর্ট করি, তার মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এবং আমার পাশের দেশ ইন্টারন্যাশনাল টেরোরিজম ভাবে আইটিটাকে। এই মৌলিক তফাৎ যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের কোথাও না কোথাও উই হ্যাভ টু পুট আওয়ার ফুট ডাউন অ্যান্ড অ্যাক্ট ডিসাইসিভলি, অ্যান্ড দ্য টাইম ইজ নাও, because the collective psychology of the Indians want it, demands it now. এবার ধরা যাক পাক অকুপাইড কাশ্মীরের কথা। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লার্জেস্ট ল্যান্ডমাস যদি কোনো দেশ ইললিগালি অকুপাই করে থাকে সেটা হচ্ছে আমাদের পাক অকুপাইড কাশ্মীর। সুতরাং সেটা নিয়ে নেওয়াটা খুবই জরুরি। এবং এই যে চারিত্রিক বিকার যাদের থাকে তাদেরকে কিন্তু রিওয়ার্ড সিস্টেমে আমরা ঠিক করতে পারি না। যেরকম সাইকোলজিতে রিওয়ার্ড দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয় চরিত্রকে, বিহেভিয়ারকে চেঞ্জ করার জন্য। এই ক্ষেত্রে রিওয়ার্ড অনেক হয়েছে, এই ক্ষেত্রে পানিশমেন্টের প্রয়োজন আছে। এবং আমি খুব একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপস ওয়ারফেয়ারে বুঝি না, কিন্তু আমার সাইকোলজি ট্রেনিং যেটুকুনি বোঝায় যে এই যে পানিশমেন্ট সেটার দুটো অ্যাসপেক্ট থাকবে। একটা হবে ইমিডিয়েট পানিশমেন্ট উইচ শুড বি ফিয়ারফুল অ্যান্ড ফায়ারি, এবং 2 নম্বর হচ্ছে ক্রনিক অথবা রেগুলার। ইমিডিয়েট পানিশমেন্টের মধ্যে আসবে ওয়ারফেয়ার, আর রেগুলার পানিশমেন্টের মধ্যে থাকবে ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইমিডিয়েট ওয়ারফেয়ার কি করবে না, ইমিডিয়েটলি বিহেভিয়ারটাকে চেঞ্জ করে দেবে একটা রাষ্ট্রের। আর ইন্ডাস ওয়াটার ট্রিটি কিন্তু ওই গাজরের মতো ঝোলানো থাকবে যে ভাই তুমি পরবর্তীকালে যেই লোকটাকে, পাকিস্তানিটাকে আমার দেশে পাঠিয়ে হিন্দু কিংবা মুসলমানের রক্ত ফেলবে, আমি তোমার জল বন্ধ করে দেব, আমি তোমাকে শুকিয়ে মারব। সুতরাং একটা ইমিডিয়েট রেসপন্স আর একটা ক্রনিক রেসপন্স, সেটা হয়তো 50 বছর লাগবে কি 100 বছর লাগবে, তাহলেই একটা রাষ্ট্রের মানসিকতা চেঞ্জ করা সম্ভব হবে। এবং এটা মানতে হবে যে আমরা যেই যুদ্ধ বলছি এটা সাইকোলজিক্যালিও ভেরি ইম্পর্টেন্ট, যে এই যুদ্ধ বলছি, বারবার বলছি, কিন্তু যদি না করি তাহলে কিন্তু অপোজিশন এমবোল্ডেন্ড হয়ে যায়। অর্থাৎ স্টেইং দ্য কোর্স অফ দিস ওয়ারফেয়ার শুড বি ভেরি ইম্পর্টেন্ট। রিভেঞ্জ, আপনারা মনে করে থাকতে পারেন যে রিভেঞ্জ কেন দরকার, এ আবার কি কথা, এটা কি আদৌ দরকার? না, দরকার। কারণ এটা হেল্প করবে আমাদের ইমোশনাল হিলিংয়ের, আমাদের ভারতীয়দের ইমোশনাল হিলিংয়ের, এবং এই যে ভিকটিম এবং অফেন্ডার এই দুজনের যে রেসপন্সটাকে সেটাকে ব্যালেন্স আউট করবে। হ্যাঁ, আমি জানি এখন জিঙ্গোইজম চলছে, বাট দ্যাট ইজ ন্যাচারাল সুমন। কারণটা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয়রা সব এক হয়েছে, একই ভাষায় কথা বলছে, একই চিন্তাধারা নিজের মনে রেখেছে। সুতরাং এইখানে গ্রুপ সাইকোলজি অথবা মাস সাইকোলজি কাজ করবে। সেটা দেশের কিছুটা, হ্যাঁ যুদ্ধ হলে ক্ষতি হবে সেইটা মেনে নিও, কিন্তু আজকে গ্রুপ সাইকোলজি কিংবা মাস সাইকোলজি কিন্তু এনেবেল করবে, দেশটাকে শক্তিশালী করবে। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে সেইখানে কতটা ক্যালিব্রেটেড রেসপন্স হবে, কতটা আমরা সাবধানে থাকতে পারবো, আমরা কতটা ঝামেলা সইতে পারবো, সেইটা কিন্তু আমাদের পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা ডিসাইড করবেন। একটা ছোট্ট কথা বলে শেষ করব। আমরা জানি ভূমিকম্প সবচেয়ে আগে বুঝতে পারে হাতি, এবং একটা দেশে কি হতে চলেছে সবচেয়ে আগে বুঝতে পারে শেয়ার মার্কেট। গতকাল পাকিস্তানের শেয়ার মার্কেট 3,500 পয়েন্ট পড়েছে, উইচ ইজ ইকুয়াল টু 3.9% অফ দেয়ার ইন্ডেক্স।
ভারতের শেয়ার মার্কেট 1 পয়েন্টও পড়েনি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মিত্র। দেখুন, উনি শুরুই করলেন যে পাকিস্তান রাষ্ট্রের চারিত্রিক বিকার ঘটেছে। এখন দেখুন, ওপেন ফোরামে যাওয়ার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হচ্ছে কোন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার পর যে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলতে পারেন যে সিন্ধু আমাদের, আর সিন্ধু আমাদেরই থাকবে, হয় সিন্ধুর জল বইবে নয়তো ভারতের রক্ত বইবে। আবার 1965 সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী এই বিলাওয়াল ভুট্টোর দাদু জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রপুঞ্জে বলেছিলেন, কোট আনকোট, ভারতের বিরুদ্ধে পাকিস্তান 1000 বছর ধরে যুদ্ধ চালাবে। আবার ভুট্টোকে সরিয়ে সেনাপ্রধান জিয়াউল হক যখন পাকিস্তানের ক্ষমতা দখল করলেন, তখন তিনি ভারত বিদ্বেষ আরও চড়িয়ে দিলেন। তিনি বললেন, উই উইল ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস। আর এই পাকিস্তানের বিরুদ্ধে ভারত কতটা ঐক্যবদ্ধ, যে কথাটা ডক্টর মিত্র বলছিলেন। দেখুন, রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যবদ্ধ। এই প্রসঙ্গে মহাভারতের ছোট্ট একটা গল্প বলে ওপেন ফোরাম শুরু করব। একবার গন্ধর্বরা কৌরবদের ওপর হামলা করে, তো তাদের প্রায় হারিয়ে দিচ্ছে। তখন ধর্মপুত্র যুধিষ্ঠির তার 4 ভাইকে বললেন, যাও কৌরবদের সাহায্য করো। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কৌরবদের সাহায্য করতে বলছেন কেন? মহাভারতে যুধিষ্ঠিরের যে উত্তরটা ছিল, এই 2025-এর ভারতবর্ষের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক। যুধিষ্ঠির বলেছিলেন, পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হলে ওরা 100 আর আমরা 5, কিন্তু বাইরের কোনো শত্রু আক্রমণ করলে আমরা 105। আজ গোটা দেশের এই 105 হয়ে থাকার লড়াই। শুরু করব ওপেন ফোরাম ডক্টর সুকান্ত মজুমদারকে দিয়ে, আর সবার কাছে অনুরোধ থাকবে 3 জন একসঙ্গে বললে কেউ শুনতে পাবেন না। প্রথমে আপনার পালা। প্রথমে বলি, সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলা হয়েছে। তা আমি প্রশ্ন করতে চাই আমার বিরোধী পক্ষের যারা নেতা আছেন, সেকুলারিজম ভারতবর্ষের সংবিধানে কবে ঢোকে? 42তম সংশোধনের মধ্য দিয়ে ভারতের সংবিধানে সেকুলারিজম ঢোকে। আচ্ছা, জওহরলাল নেহরু, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, এরা কি সেকুলার ছিলেন না? তবু কেন ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা ঢোকাননি? আর দ্বিতীয় প্রশ্ন, এই সেকুলারিজম রেসপেক্টে বাংলাদেশ পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন প্লুরালিটি কাজ করে না? আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ, জ্যোতি বসুর পূর্বপুরুষ, বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষ, তারা ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলায় আশ্রয় নিতে বাধ্য হয়? ডক্টর B.R. আম্বেদকরকে কোট করছি, তার বই পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। হয়তো অনেকের মনে হতে পারে আমি নিজের মন থেকে বলছি, তাই আমি বইটাও দেখিয়ে দিলাম। আমি পড়ছি এখান থেকে, পেজ নাম্বার 363, ন্যাশনাল ফার্স্ট্রেশন। একটু মন দিয়ে শুনবেন। ইসলাম ইজ এ ক্লোজ কর্পোরেশন and the distinctive that, আমি একটু মাঝখানতে বড় করে পড়ে যাচ্ছি, আমি ছোট করে দিচ্ছি। The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is brotherhood of Muslim for Muslim only. There is a fraternity, but its benefits is confined to those within the corporation. For those who are outside the corporation, there is nothing but the contempt and enmity, অর্থাৎ শত্রুতা। কে লিখছেন? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর লিখছেন। আজ শতরূপ ঘোষ, যার নেতা 1946 সালে গ্রেট ক্যালকাটা ক্লিনিক শুরু হওয়ার আগে কোনো রকমের শহীদ মিনারে পৌঁছতে পারেনি বলে বেঁচে গেছিলেন, সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে সেকুলারিজম নিয়ে। যার নেতা গঙ্গাধর থিসিস লেখার সময় লেখে ভারতবর্ষ অনেকগুলি রাষ্ট্রের টুকরো, এটা একটি রাষ্ট্র নয়, সে আমাদেরকে জ্ঞান দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের বাংলার মেয়ে আমরা গর্ব করতাম, এখন তো তিনি বলছে পাকিস্তান বাংলার মেয়েকে চাই। পাকিস্তানের টিভি চ্যানেলে আমি একবারও দেশদ্রোহী বা এই ধরনের শব্দ ইউজ করিনি, কিন্তু আমার মুখে বসিয়ে দেওয়া হলো শতরূপ। কেন? এই যে ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি। পাকিস্তানের নিশ্চয়ই ভিডিওটা আপনারা সকলে দেখেছেন। পাকিস্তানের একজন প্রাক্তন মন্ত্রী সে দেশের নিউজ চ্যানেলে বসে পরিষ্কার বলছেন, ভারতবর্ষের মধ্যেই পাকিস্তানের সহানুভূতিশীল অনেকে রয়েছেন। কারা সহানুভূতিশীল সেই লিস্টে তিনি নাম বলছেন, কয়েকজনের নাম। তার মধ্যে প্রথমে অরুন্ধতী রায়, তারপরে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গর্বের বিষয় এটা আমাদের। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বলছেন পাকিস্তানের চ্যানেলে বসে। তারপরে শতরূপবাবু আপনি হতাশ হবেন না, পরের নামটা সিপিএম এর আছে, সিপিএম এবং কংগ্রেসও আছে, এবং ইন্ডি জোটের অন্যান্য দলের কথাও বলা হয়েছে। আজকে ওয়াকফ বিল নিয়ে অতগুলো মানুষ বাস্তুচ্যুত হলো, একবার দুজনের মুখে শুনেছেন যে 4 দিনের বাচ্চা নিয়ে যখন গর্ভবতী মহিলা যখন চলে যাচ্ছে সামনে দিয়ে, তখন নদী পার হয়ে অন্য বিধানসভায় গিয়ে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে? আচ্ছা, শতরূপ বাবুর স্ত্রীর সামনে গিয়ে যদি অন্য ধর্মাবলম্বী কেউ বলে তোমার স্বামীকে আমি ছেড়ে দেবো, তোমাকে ইজ্জতটা দিতে হবে, শতরূপ বাবুর কেমন লাগবে? সেকুলারিজমের নামে দিনের পর দিন RSS বিজেপির উপর দায় চাপিয়ে কতদিন বাঁচবেন? আচ্ছা,
শাহজালাল সাহেব যখন বাংলাদেশের চট্টগ্রামে গৌরগোবিন্দ রাজধানী আক্রমণ করেছিল, আরএসএস ছিল, বিজেপি ছিল। 1946-এ কলকাতার রাস্তায় যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হচ্ছে, তখন সেখানে আরএসএস বিজেপির শক্তি কতখানি ছিল? ছবি বিশ্বাস কি আরএসএস এর মেম্বার ছিল? কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? আমার বন্ধুরা বলেছেন, যারা সেকুলারিজমের কথা বলছেন, সেকুলারিজমের নামে আপনারা সিউডো সেকুলারিজম প্র্যাকটিস করেন। আপনারা আব্রাহামিক রিলিজিয়ানের যে জায়গাটা খারাপ, যেমন হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা আছে, ওপেনলি আমরা বলি জাতিভেদ প্রথা কন্ডেম করছি, এটা মানা উচিত নয়। কিন্তু আব্রাহামিক রিলিজিয়নগুলো পরিষ্কার বলছে যে অন্য ধর্মের যারা মূর্তি পূজক করে, ওখানে বাকিবুল্লাহ সাহেব বসে আছেন, উনি কতটা কোরআন পড়েছেন আমার জানা নেই। শতরূপ ঘোষের অ্যাঙ্কেল দেখা যাচ্ছে না, এটা একটা গর্হিত অপরাধ। আমি দেখিয়ে দেবো কোরআন খুলে, হাদিস খুলে। কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো। আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। কেন আমরা কন্ডেম করছি না? যে এই ধরনের চিন্তাভাবনা সভ্য সমাজে গণ্য নয়। আমরা শুনেছি মনুস্মৃতিতে নাকি আছে যে শূদ্র শাস্ত্র পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমি সুকান্ত মজুমদার তথাকথিত হিন্দুত্ববাদী হয়ে বলছি, মনুস্মৃতিতে যদি ওটা লেখা থাকে, আই কন্ডেম ইট, এবং সেটাকে রিমুভ করা উচিত। প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ চাইলে যে কোনো শাস্ত্র পড়তে পারে। এই যে লিবারেলিজম, এই প্লুরালিটি কেন ওপারে থাকে না? কেন যেখানে হিন্দু মেজরিটি সেটা থাকে, যেখানে হিন্দু মেজরিটি সেকুলারিজম সেখানে থাকবে, কোনো প্লুরালিটি থাকবে না। আজকে সেই জন্য 9 কোটি, 9.5 কোটি 10 কোটি বাঙালির মধ্যে অর্ধেক হচ্ছে আমার মতো, যাদের পূর্বপুরুষ দেশ ছেড়ে পালিয়েছে, যাদেরকে বাঙাল বলা হয়। আবার আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও শুনতেও হয়, আপনারাও শুনে রাখুন, যারা দেশের জন্য প্রাণ দেয় তাদেরকে বলা হয় হচ্ছে শহীদ, আর যারা প্রাণের জন্য দেশ ছাড়ে তারা হচ্ছে বাঙাল। আমিও বাঙাল। 1947 সালে আমার ঠাকুর দিয়ে এপারে চলে এসেছিল। কেন? কারণ শীতলায় যেন প্রদীপটা জ্বালাতে পারি। এই যে সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে, একদিন এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। যে এই যে মধ্যযুগীয় ধারণা, আরব থেকে আসে একটা বড় চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার বিরোধ হওয়া উচিত। ভারতের সংবিধানে না হয় 42তম অ্যামেন্ডমেন্টে সেকুলারিজম এসছে, বিজেপি পার্টির সংবিধানে সেকুলারিজমটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে এসছে? আছে তো আপনাদের পার্টিতে অ্যামেন্ডমেন্ট? না এটা উত্তরটা দিয়ে নিন না। বিজেপি আমি সেকুলারিজমের আপনাদের সেকুলারিজম প্রশ্ন করলেন, সেটা তো আপনি ঠিক করে দেবেন। সিউডো সেকুলারিজম আপনাদের দলের সংবিধানে সেকুলারিজমটা কেন? বাংলাদেশ থেকে কেন পালিয়েছে? আরে আগে আপনি বলতে পারি দলের সংবিধানে ধর্মনিরপেক্ষতা কেন পালিয়েছে? আচ্ছা, মাস্টারদা সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠন, কতজন মুসলিম ছিল নাম দিন। পোস্টার ছিল, আপনারা মিথ্যে প্রচার করছেন, সত্যি কথাটা বলছেন না। যখন মুসলিম লীগ ব্রিটিশরা পোস্টার দিয়েছিল ওয়ান্টেডে, শ্যামা প্রসাদের নামে আমি দুজনকে থামালাম, সুকান্ত দা, অনির্বাণ দুজনকে থামালাম। মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিলেন, আলাদা দেশের পক্ষে ভোট দিয়েছিলেন। হিস্টোরিক্যালি চেঁচালে কথার জোর বেড়ে যায় না। আমি কয়েকটা কথা বলি, আপনার মাঝখানে আমি বলিনি, আশা করছি আপনি একই রকম সৌজন্য দেখাবেন। একটা কথা উঠে আসলো যে আপনার সেকুলারিজম শব্দটায় আপত্তি। Article 2 objective বিজেপির কনস্টিটিউশনে, the party shall bear true faith and allegiance to the Constitution of India as by law established to the principles of socialism, secularism and democracy. বিজেপির কনস্টিটিউশন। আপনার আজকের গোটা, আপনি প্রথমে নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেন, সাম্প্রদায়িক এই জঙ্গিদের ধর্ম আছে বলে, তারপরে এখন বিজেপির কনস্টিটিউশনের বিরোধিতা করছেন। আপনি মন্ত্রী ছেড়ে দিন, বিজেপির বুথ স্তরের কর্মী আর কদিন থাকতে পারবেন আমার সন্দেহ হচ্ছে। দ্বিতীয় কথা, সুকান্তবাবু আমি মাঝখানে কথা বলিনি, আমি আপনাকে বলেছি, আমি আপনার মাঝখানে কথা বলিনি, বাংলাদেশ থেকে কেন পালিয়েছে? একদম আমি মাঝখানে কথা বলিনি। আশা করছি আমরা প্রত্যেকেই তো নিজেদের খালি পার্টিকে নয়, নিজের পারিবারিক শিক্ষাকে রিপ্রেজেন্ট করছি। আমি সুতরাং আপনি আশা করছি সেটা ভায়োলেট করবেন না। দ্বিতীয় কথা, ব্যক্তিগত আক্রমণের প্রশ্নই বলছি। আপনি যে কথাটা আপনি যেটা আপনি নিশ্চয়ই আপনি যে কথাটা যেভাবে বললেন যে আপনার স্ত্রীর যদি কেউ ইজ্জত নিতে আসে ইত্যাদি, কথাটা খুব একটা সুরুচিপূর্ণ ছিল না। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি সুকান্তবাবু, আমার স্ত্রী বা আপনার স্ত্রী বা কোনো মহিলার সামনে যদি কোনো জঙ্গি তার ইজ্জত নিতে আসে, তার ব্যর্থতা সেই সরকারের যারা বর্ডারে জঙ্গিকে আটকাতে পারেনি। আমি তার বেশি কিছু বলছি না, তার বেশি কিছু আমি বলতে চাই না। হ্যাঁ বলছি আমি মাঝখানে, আপনি কেন মাঝখানে এরকম ভাবে বলছেন? আমি আপনাকে বারবার বলছি আপনার মাঝখানে আমি বলিনি, আপনি কেন এই অসভ্যতা করছেন? 3 নম্বর কথাটা হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে আপনিও বলছেন, আমাকে সুমনদাও জিজ্ঞেস করেছিল। আজকে যদি আলোচনা আমাদের মুর্শিদাবাদ নিয়ে হতো, অবশ্যই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে আমার বলার দরকার ছিল, এবং তার পাশাপাশি এটাও বলতে হতো হরগোবিন্দ দাস, চন্দন দাসের সময় যেরকমভাবে বারবার ফোন করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসেনি, সেরকম এহসান জাফরিকে যখন পুড়িয়ে মারা হচ্ছিল একই রকমভাবে বারবার ফোন করেও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রেসপন্ড করেননি। সুতরাং সেটাকে নিয়ে যদি আলোচনা হতো আজকে হতো। আমি আজকে মুর্শিদাবাদ নিয়েও বলিনি, গুজরাট দাঙ্গা নিয়েও বলিনি, কারণ দুটোই আজকে আলোচ্য ছিল না। 4 নম্বর কথা আমি আপনাকে বলছি সুকান্তবাবু, আমার খুব খারাপ লাগছে এই কথাটা বলতে, কিন্তু আপনি অন্যভাবে নেবেন না কথাটা। আপনার কেমন লাগতো
যদি আমি আপনার স্ত্রী বলে বলবো না, আপনার যে কোনো আপনজন, বিশেষ করে আপনার পরিবারের কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করার পরে সেই ধর্ষককে আশীর্বাদ ধর্ষকদের মতো জাতীয় পতাকা দিয়ে বরণ করতে বিজেপির লোকেরা। সুতরাং আলোচনাটাকে ওই জায়গায় নিয়ে যাবেন না, এইটা না হলে না কারুরই পক্ষে সেটা খুব সুস্থ নয়। আচ্ছা, একটা আমি জানতে চাই যে দেখুন, আমি কোনো রাজনৈতিক বা এই ধরনের আলোচনায় কোনো ধর্মগুরুর কথার আমি উত্তর দিতে চাই না, কারণ আমাদের বিতর্কটা তাদের সঙ্গে নয়, রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক নেতার সঙ্গে। কিন্তু যেহেতু স্বামী বিবেকানন্দ এখানে বারবার কোটেড হয়েছেন, আমি এইটুকু অনুরোধ করছি যে স্বামী বিবেকানন্দকে এই আলোচনাগুলোতে দাঁড়িয়ে ছোট করবেন না। বিবেকানন্দ কোনোদিন হিন্দুত্ব কথা বলেননি, উনি হিন্দুইজমের কথা বলেছিলেন। হিন্দুত্বের সঙ্গে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ব সাভারকারের কথা, হিন্দুত্বর নাম করে সাভারকারের গুণগান করুন, বিবেকানন্দের ঘরে সাভারকারকে চাওয়াবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি, প্লিজ না করবেন না, ইন্টারাপ্ট করবেন না, করবেন না। আপনি আমার পরে ভুল তথ্য পরিবেশন, আমার পরে আবার বলবেন, আপনি আমার পরে আবার সেটা আমার বলার পরে আপনি ধরিয়ে দেবেন। আমি বলার পরে আমি বলার পরে প্রথম ভারতবর্ষে সাভারকার করেনি, আমি বলার পরে হুগলির মানুষ প্রথম করেছে। আমি বলার পরে আপনি ধরিয়ে দেবেন। উই অ্যান্ড আওয়ার নেশন হু ডিফাইন বইটাতে প্রথম হিন্দুত্ব শব্দটা ব্যবহৃত হয়েছিল। এনিওয়ে, আমি যেটা বলছি, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা থেকে একটা লাইন উদ্ধৃত করছি যে উই নট অনলি বিলিভ ইন ইউনিভার্সাল টলারেন্স বাট উই বিলিভ দ্যাট অল রিলিজিয়ান্স আর ট্রু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইন্ডিয়া উইল রাইজ ফ্রম ইসলামিক বডি অ্যান্ড বেদান্তা মাইন্ড। আপনাদের যা প্রপাগান্ডা করার এমনি করুন, আপনারও গেরুয়া আছে, আপনার কেন কি দরকার স্বামী বিবেকানন্দকে টেনে এনে এগুলো বলার? দেখুন, কাজী মাসুম আক্তার যদি ভারতের পতাকা তুলতে চান, যদি তার উপর অত্যাচার হয় এবং যারা ভারতের পতাকা দিয়ে ধর্ষককে খুনিকে বরণ করবে, এই দুই অপরাধীর একসঙ্গে শাস্তি চাই আমরা। তার কারণ আমি বিবেকানন্দ দেশের সন্তান। এবং দেখুন, আমার শেষ কথা, ইমনদা যে কথাগুলো বললাম আমি তার সঙ্গে খালি যোগ করছি, যেরকমভাবে কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখেছিলেন, তেমন যে মানুষটা বাংলায় প্রথম কোরআনকে ট্রান্সলেট করেছিলেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। কিন্তু এইগুলো কোনোটাই আজকে গভর্নমেন্ট কি করবে না করবে তার সাথে তো আমি এটাই বলার চেষ্টা করছি যে আজকে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করব না লুডো খেলবো, এটা তো সরকার ঠিক করবে। ভারতের মধ্যে কে হচ্ছে সেকুলার, কে হিন্দুত্ববাদী, কে ইসলামিক, কে ধর্মনিরপেক্ষ, কে সাম্প্রদায়িক, এদের কারুর তো রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নেই। রাষ্ট্র পরিচালনায় সুকান্ত মজুমদার সহ প্রত্যেকের পরিচয় একটাই, ভারতীয়। এবং আমি এখানে জানতে চাই আজকে যে কথা আমি শুনলাম, শেষ করছি, আজকে যে কথাগুলো শুনলাম, জল বন্ধ করে দেবে, ভালো কথা। একই কথা পুলওয়ামার পরেও শুনেছিলাম, মাঝখানে আবার জলটা ছাড়লো কি বছরে? আজকে যেটা শুনলাম যে পাকিস্তানে হচ্ছে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হবে, মাঝখানে দামগুলো কমালোটা। আমার বক্তব্যটা হচ্ছে, আমার কাছে তো ভাই ড্যামের চাবি থাকে না, তাই সুকান্ত মজুমদার কি জলটা ছেড়ে এসছেন? যেরকম সুকান্ত মজুমদারের দলের লোকেরা পাকিস্তানের পতাকা ওড়াচ্ছিল, হ্যাঁ, তো বি আর আম্বেদকর মাঝখানে 2019-এর পরে বি আর আম্বেদকর জলের চাবি দিয়েছে। তো আপনি ওইটার উত্তরটা দিন। আপনার স্ত্রীকে ধর্ষণ করার পরে ধর্ষকদেরকে যদি জাতীয় পতাকা দিয়ে বরণ করা হতো, আপনার কেমন লাগে? বলুন, পরিষ্কার কথা, মুর্শিদাবাদ হয়েছে ওটা পুরনো কবে কি ঘটনা করেছে, তাহলে আমি তো পুরনো বলবো যখন ভারতবর্ষে 11 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে ইসলামিক আন্দোলন হয়েছে। দেখুন, আমি দুজনের কাছে যে আর নিচে নামতে দেবেন না এই আলোচনাকে, আর নিচে নামতে দেবেন না এই ঘটনাকে, প্লিজ। আমি এই ভয়টাই ছিল, আর যেন নিচে না নামে এই আলোচনা। চমৎকার চলছিল তো। ইতিহাস নিয়ে আসুন, মুসলিমদের মুসলিম ভারতবর্ষে আমার একটা সহজ প্রশ্ন ছিল, না এই প্রশ্ন আমার সহজ প্রশ্ন ছিল, আপনার স্ত্রী ধর্ষণ আমি করেছি। জাতীয় নিরাপত্তা, আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। হিন্দুত্ব শব্দ প্রথমে ইউজ করেছিল চন্দ্রনাথ বসু, একদম বাজে কথা, একদম বাজে কথা, জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করছি আমরা। ব্রিগেডিয়ার দা, ঠিক আছে, হলো। কেন বুদ্ধদেব ভট্টাচার্য আমি শো বন্ধ করতে বাধ্য হব। সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের সীমান্তের খরাজি কোথায় নামবো আমরা? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল, বলেছিলেন মুখ্যমন্ত্রী ঢাকা এই মুহূর্তে আমাদের দেশ সংকটে, আর এইটা কি মানায় আমাদের? শতরূপ, সুকান্ত দা, প্লিজ দুজনকে থামালাম। এই পরিস্থিতিতে একটু মানে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি থেকে দেশের জন্য অন্তত একটু উঠতে পারবো না আমরা? সেই একই জায়গায়
সমর্থন করবো। আচ্ছা প্লিজ, আমি দুজনকে থামালাম, প্লিজ প্লিজ, না না থামালাম, সুকান্ত দা থামালাম, সুকান্ত দা প্লিজ থামুন, ব্রিগেডিয়ার দাস, ব্রিগেডিয়ার দাস কারোর কথা শোনা যাচ্ছে না, বলে যান। কি করে বলবো বলুন? প্লিজ প্লিজ দুজনে প্লিজ, আমরা চলে যাবো, চলে যাবো, মাইক দুটো নামান। উঠে যাবো, বলুন। হ্যাঁ আপনারাই বলবেন, বাস বলে যান। আপনারা ভোট দেবেন, পশ্চিমবঙ্গের লোকেরা খালি আপনাদের ভোট দেবে আর আপনাদের ভোট দেবে, আর আপনাদের কি দিচ্ছে, তাই না? আপনি ভোটে ধরেন, আপনাকেও দেবে, অসুবিধা কি? এনিওয়ে, আমি আমরা এগোই, একটা মানে একই অবস্থা, জাতীয় একই ইস্যুতে আলোচনা কথাবার্তা হচ্ছে, আপনারা please। বলছেন আর কি, হ্যাঁ। খারাপ লাগে। আমি বহুবার এসেছি, আমি এরকম কখনো দেখিনি। Please। এবার আমি একটা পুরো অন্য কথা বলবো। আমি আবার বলছি, আমি- দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে, অন্তত এই সংকটকালে, এটার যেন ব্যতিক্রম না হয়। ব্রিগেডিয়ার দাস, এবার আমি একটা পুরো অন্য কথা বলবো, 1 থেকে 1.5 মিনিট সময় নেব। এটা কোনো পার্টির ব্যানার না। এবং সুমন, আমি কি হয় এইদিকে বসিয়ে দেন আপনি, হ্যাঁ আমাদের মাটিতে বসতে দেবেন ডাক্তারবাবু, আমি মাটিতে না, বসে এটা- থাকবো, এটা- নাহলে এটা আমাদের কোনো বিভাজন আমরা নয়। ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে একটা। আমরা এবার সবাই আমি এক, আপনাদের আরে। আমাদের একটা হ্যাঁ, কারণ এইদিকে বিজেপি পার্টি প্রেসিডেন্ট মন্ত্রী মশাই, এদিকে আমাদের মহারাজ, তো আমার কোথাও একটা তো বসতে দিন, মাটিতে বসতে রাজি আছি। এবার আমি একটা ছোট্ট কথা বলি, আপনাদের হয়তো অনেকে জানেন না, কার্গিল যুদ্ধতে টাইগার হিল আপনারা সবাই নাম শুনেছেন, ওখানে ওরা বসেছিল, ওদেরকে তাড়িয়ে ইন্ডিয়ান আর্মি বহু ক্যাজুয়ালিটি নেওয়ার পরে টাইগার হিল ক্যাপচার করে। এটা পুরোপুরি আলাদা অ্যাপলিটিক্যাল কথাবার্তা বলছি, টাইগার 1 মিনিটের মধ্যে বলবো। টাইগার হিল ক্যাপচার করার পরে পাকিস্তান আর্মির একজন মেজর খান, শের খান, উনি টাইগার হিল রিক্যাপচার করতে আসেন ইন্ডিয়ান আর্মির থেকে। একদম রিক্যাপচার করতে পারেন না, মারা যান, এবং ওনার সমস্ত জওয়ান মারা যায়। কিন্তু উনি সত্যি বাঘের মতো লড়াই করেছিলেন, আমাদের বেশ কয়েকটি সৈন্যকে নিহত করে উনি পড়ে থাকেন ওখানে। ওইখানে যিনি ওই কমপ্লিট এরিয়াটার ব্রিগেডিয়ার ছিলেন, তার নাম MPS বাজওয়া। সেই ভদ্রলোক যখন ওনার ডেড বডি নিচে যায়, তখন সেই ডেড বডির পকেটে একটা সাইটেশন পকেটে গুজে দেয়, এবং ওটা দিল্লি হয়ে পাকিস্তানে যাওয়া হয়। এবং পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তান প্রথমে বলে না আমাদের তো আর্মির কেউ ছিল না, পরে ওনারা নিয়ে নেয়। 8 বছর পরে এই মেজর শের খানকে ওই ব্রিগেডিয়ার অফ ইন্ডিয়ান আর্মি সাইটেশনের বেসিসে পাকিস্তানের যেটা পরমবীর চক্র নিশানে হায়দার, সেটা অ্যাওয়ার্ড করা হয়। সো দিস ইজ ইন্ডিয়ান আর্মি। আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের একটু অন্য চোখে দেখবেন। আপনারা হয়তো জানেন না, আপনাদের দলের সর্বোচ্চ স্তরে আমার অবাধ যাতায়াত আছে, অবাধ যাতায়াত, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং সেটা আপনি বিজেপি বলুন, আর তৃণমূল বলুন, এবং CPM বলুন, কংগ্রেস বলুন, আমার অবাধ যাতায়াত আছে এবং অনেক সম্মান পাই। একটুখানি আপনারা ব্র্যান্ডিং করবেন না, এবং এই রকম একটা, যেখানে আমরা সবাই এসছি কথা বলতে, এইরকমভাবে কমপ্লিট মানে স্টেজটাকে আপসেট করে দেবেন না, তাহলে আমাদেরও ভয় আর লাগে। একদম। আমি ঠিক এই কথা সূত্র ধরে আর আজকে কোনো রাজনীতির আলোচনা এই জন্য করব না। আবার বলছি যে যখন দেশের প্রধানমন্ত্রী 4 দিনের মধ্যে 2 বার বলেন যে যারা এই সন্ত্রাস করেছে আর যারা মদদ দিয়েছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা স্বপ্নেও কল্পনা করতে পারে না, তখন বুঝতে হবে যে সেই শাস্তির জন্য ভারতবর্ষ তৈরি হচ্ছে। এবং দলমত নির্বিশেষে সমস্ত দল, সমস্ত ব্যক্তিত্ব, সমস্ত তাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকতে পারে, ভেদাভেদ থাকতে পারে, কিন্তু সবাই আমরা এই মুহূর্তে দেশের পাশে। আমার মনে পড়ছে 2002 সালে সলমান রুশদি তার একটা প্রবন্ধে বলছেন যে সন্ত্রাসের মোকাবিলা কি করে করবেন, সন্ত্রস্ত না হয়ে। আমরা মানে 140 কোটি ভারতবাসীও সন্ত্রস্ত নই, আমরা ক্রুদ্ধ। 26 জন মানুষকে হারানোর পর থেকে আমাদের রাগ বাড়ছে। আমরা চাই সরকার এমন কিছু পদক্ষেপ নিক যাতে ওই জঙ্গিদের হাতে খুন হওয়া বিতান, মনীষ, আদিল কিংবা হামলাকারী জঙ্গিদের রুখতে ওই কাশ্মীরে শহীদ হওয়া আমাদের নদিয়ার ঝন্টু শেখের পরিবার একটু শান্তি পান। তাই আরও একবার সন্ত্রাসবাদী আর সন্ত্রাসবাদে মদতদাতাদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের দাবি জানিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। সবাই সুস্থ থাকুন, শুভরাত্রি। Thank you.